৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ, শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থী অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। প্রচণ্ড গরমে হ্যাচারি খাতে সংকট, জাতীয়ভাবে মাছের উৎপাদন বিপর্যয়ের শঙ্কা। উপজেলা নির্বাচন ভোট গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দেশের সংবাদে, সাথে আছি রাজিউর রহমান। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ৭৬ বছরের রেকর্ড ভাঙল এপ্রিলের তাপপ্রবাহ। আবহাওয়া অফিস বলছে চলমান মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকবে। এদিকে রোববার থেকে স্কুল কলেজ খুলে দেয়ায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থ সারথী। দেশ জুড়ে তীব্র দাবদাহে বিপর্যস্ত জনজীবন। আগুন ঝরা গরমে উঠেছে মানুষের নাভিশ্বাস। রাজধানীতে যেখানেই মিলছে ছায়া, সেখানেই একটু জিরিয়ে নিচ্ছেন পথচারীরা। এবং যে পরিমাণে তাপ, রাস্তায় বের হইলে মুখ ঠুক ঝলসে যাচ্ছে, এরকম অবস্থা হচ্ছে। এত ভাবে গাও জ্বলে যাচ্ছে, তাপে হচ্ছিল পড়ে যাচ্ছে, কর্ম করা যাইতেছে না। কর্ম না করলে আমরা খাইতে পারতেছি না। এত গরমের চাপে মানে মেন্টালি মানুষ আসলে ঠিক থাকতেছে না। নানা ধরনের বিভিন্ন শারীরিক সমস্যার পাশাপাশি আয় রোজগারেও পড়েছে ভাটা। থাকতেই পারতেছে না, এত গরম। আয় রোজগার ম্যানেজার রাস্তায় খেপ নাই। গরমের জন্য তো চালাতে পারতেছি, শরীরের গরমের জন্য তো শরীরে এনার্জি নাই। আবহাওয়া অফিস বলছে দেশের ৭৫% এলাকায় বয়ে যাচ্ছে টানা তাপপ্রবাহ, যা আগে ছিল না। তবে সিলেট ও চট্টগ্রামে বৃষ্টির আভাস দিয়েছে তারা। ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম এবং এইসব এলাকা থেকে বৃষ্টি শুরু হতে পারে। শুরু হয়ে সেটি ঢাকা পর্যন্ত এটি বিস্তার লাভ করতে পারে। এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী রোববার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। এক শিফটের স্কুল সকাল ৮টা থেকে 11:30 এবং ২ শিফটের স্কুলগুলো সকাল ৮টা থেকে 9:30 ও পৌনে 10টা থেকে 11:30 পর্যন্ত চলবে। তবে অসহনীয় তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে অভিভাবক ও শিক্ষার্থীরা। এই গরমে এই যে স্কুল না খোলাই ভালো হবে, কারণ এতে অনেকে হিটস্ট্রোক করে মারা যাচ্ছে। তারপরে যে সামনে পরীক্ষা, এই জন্য একটু আমাদের সুস্থ থাকা দরকার রয়েছে। আরও কয়েকদিন পরে যখন পরিস্থিতিটা যদি একটু সামাল দেওয়া যেত, তখন খুললে এই স্কুলটা আমাদের জন্য ভালো হতো। আর তাপ দাপার জন্য আপনার যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ রাখছে, এটা যতদিন রাখছিল ঠিক ছিল, কিন্তু এইভাবে যদি চলতে থাকে এইভাবে বন্ধ রাখা ঠিক হবে না। আগে বাচ্চার সুস্থতা, বুঝছেন, যদি সুস্থই না থাকে তাহলে পড়াশোনা করে কি করবে। পার্থ সারথী, ২১ টেলিভিশন, ঢাকা। আজ দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা আরও বাড়ার শঙ্কা রয়েছে। এ অবস্থায় বাড়ছে গরমজনিত রোগবালাই, হাসপাতালগুলোতে আক্রান্তদের ভিড়। বিভিন্ন জেলায় জনসাধারণকে প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে মাইকিং করা হচ্ছে। শ্রমজীবী পথচারীদের মধ্যে স্যালাইন সহ পানীয় বিতরণ করছে বিভিন্ন সংগঠন। প্রতিনিধিদের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন মাসুম আলিসা। রাজশাহী, চুয়াডাঙ্গা ও পাবনায় অতি তীব্র তাপপ্রবাহ এবং টাঙ্গাইল, বগুড়া, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, বরিশাল, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। সপ্তাহ জুড়েই এ অবস্থা থাকতে পারে। রাজশাহীতে প্রচণ্ড গরমে সড়কের পিচ গলে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তাঘাট। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না অনেকেই। শরবত, স্যালাইন ও পানি বিতরণ সহ পথচারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা দিচ্ছে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন সংগঠন। অটো চালকরা চরম কষ্টের মধ্যে আছে, এই কারণে আমরা এই স্যালাইন এবং শরবতটা পান করাচ্ছি। এখন থেকে যে সরকার যে সিদ্ধান্তটা গ্রহণ করছে যে পরবর্তী আরও কিছুদিন তাপদাহে চলবে, আমি মনে করি এটা ভালো সিদ্ধান্ত। চুয়াডাঙ্গার ওপর দিয়েও গত কয়েকদিন ধরেই অতি তীব্র তাপপ্রবাহ বইছে। তাপমাত্রা ৪০ থেকে ৪১ ডিগ্রির ঘরে ওঠানামা করলেও শুক্রবার পারদ চড়ে ৪২ ডিগ্রির ঘরে। দিন ও রাতের তাপমাত্রায় খুব বেশি পার্থক্য না থাকায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এদিকে তীব্র তাপদাহে জনসাধারণকে সচেতন করতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় মাইকিং করে পথচারী ও এলাকাবাসীকে সতর্ক করছে জেলা ও উপজেলা প্রশাসন।
চুয়াডাঙ্গায় রোদ গরম তাপমাত্রা আমরাই ঠিক মতো চলাচল করতে পারি কি কোন সমস্যা আছে। অতি তীব্র তাপদাহে পাবনার মানুষের দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে। পারদ উঠেছে ৪২ ডিগ্রিতে। কষ্টে আছেন কৃষক, রিকশা ও ভ্যান চালক, ইটভাটার শ্রমিকরা। তীব্র গরমে ডায়রিয়া সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু সহ সব বয়সী মানুষ। প্রচণ্ড গরম ও তাপদাহে নাটোরে জনজীবন বিপর্যস্ত। শিশু কিশোররা গরম থেকে রক্ষা পেতে নোংরা পানিতে নেমে সাঁতার কাটছে। গুরুদাসপুরে হিটস্ট্রোকে 50 এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এদিকে সিংড়ায় পরিবেশ কর্মীরা চলন বিলের ধান কাটা শ্রমিকদের মাঝে নিয়মিত স্যালাইন, বোতলজাত পানি ও জুস বিতরণ করছে। গতকাল থেকে পানি, খাবার, স্যালাইন, শরবত এবং বিস্কুট বিতরণ করছি। জিনিসপাতি দেওয়া, স্যালাইন বা গরমের মধ্যে দেওয়া, আপনি সেগুলো দিলে পরে এগুলো তো আসলে নিঃসন্দেহ উপকার। বৃষ্টির জন্য মেহেরপুর, পাবনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, সিরাজগঞ্জ, মাগুরা সহ বিভিন্ন স্থানে ইস্তিসকার নামাজ আদায় করছেন মুসল্লিরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এদিকে টানা ৩ সপ্তাহ ধরে চলা তাপপ্রবাহে হাঁসফাঁস বন্দরনগরী চট্টগ্রামের জনজীবন। গরমে অতিষ্ঠ সমুদ্র উপকূলবাসী। বেশি দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। রাস্তাঘাট ফাঁকা। গরমে যাত্রী স্বল্পতার কারণে আয় কমেছে অটো চালকদের। আগামী 2 থেকে 3 দিন এরকম তাপপ্রবাহ থাকতে পারে বলে জানিয়েছে চট্টগ্রাম আবহাওয়া অফিস। গরমের কারণে গাড়ি চালাইতে পারতেছি না, কিছুক্ষণ পর যে পানি খাইতেছি, তারপরে এখন একটু ছায়ার তলে বসলাম। কর্ম করে তো খাইতে হবে, পেটের জলে বাইরে ভাড়া নাই রোডে, বহুত কষ্ট চলতেছে। চট্টগ্রাম এলাকায়ও বেশ কিছুদিন যাবৎ হিটওয়েভ পরিলক্ষিত হচ্ছে। এখন যে অধিক তাপমাত্রা বিরাজ করছে, এটা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। ক্লাউডের আগমনের সঙ্গে সঙ্গে বা আকাশে মেঘের আগমন হলে এটা কিছুটা কমে যাবে। প্রচণ্ড গরমে বিপর্যয় দেখা দিয়েছে রেণু পোনা উৎপাদনে। তীব্র তাপদাহে শুকিয়ে যাচ্ছে যশোরের জলাশয়গুলো। পানির অভাবে রেণু পোনা বিক্রিতেও নেমেছে ধস। হ্যাচারি মালিকদের দাবি, সহসা পরিস্থিতির উন্নতি না হলে মৎস্য উৎপাদনে জাতীয়ভাবেই বিপর্যয় দেখা দিবে। যশোর প্রতিনিধি শিকদার খালিদের প্রতিবেদন জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। দেশে রেণুপোনা উৎপাদনের শীর্ষে যশোর। দেশের মোট চাহিদার 60% রেণুপোনা সরবরাহ হয় এখান থেকেই। চাঁচড়ার 82টি হ্যাচারিতে ফাল্গুন মাস থেকে শুরু হয় রেণু উৎপাদনের মৌসুম। মধ্য আষাঢ় পর্যন্ত চলে রেণুপোনা উৎপাদন ও বিপণন। তবে গত 2 সপ্তাহ ধরে চলা তীব্র তাপপ্রবাহে চরম বিপর্যয় নেমে এসেছে এখানকার হ্যাচারিগুলোর রেণুপোনা ও চারা মাছ উৎপাদনে। খাঁ করছে হ্যাচারিগুলো। অনাবৃষ্টি আর ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় পানি শূন্য হয়ে পড়ছে পুকুরগুলো। গরমে মরে যাচ্ছে রেণু ও ধানিপোনা। এতে আর্থিকভাবে ক্ষতির শিকার ব্যবসায়ীরা। তীব্র গরমের কারণে এখন হচ্ছে ভরা মৌসুম। গতবার আমরা এই টাইমটাই লক্ষ লক্ষ টাকার মাছ বেচা কিনা করেছি, কিন্তু সেই টাইমে এখন 1 টাকার মাছও বেচা কিনা করতে পারছি না। বাংলাদেশের মধ্যে সবথেকে বড় পোনা উৎপাদন কেন্দ্র, এই জায়গায় আমাদের কোনো বেচা কিনা নেই। বর্ষা নেই, এই কারণে আমরা মাছ বেচা কিনা করতে পারতেছি না। আর যেখানে মাছ পাঠাচ্ছি, মাছ সব মারা যাচ্ছে। মাছের চারা পোনা যে রকম পরিমাণের ডেলিভারি দিতাম, কিন্তু পানির সংকটের কারণে আমরা ওই মাছের চারা পোনাগুলো উৎপাদন করতে পারছি না। এ অবস্থায় রেণু রক্ষায় পুকুরের পানি পরিবর্তন সহ নানা পরামর্শ দিচ্ছে জেলা মৎস্য দপ্তর। যে কোনো ধরনের ইউরিয়া জাতীয় সার প্রয়োগ বন্ধ রাখা এবং পানি পরিবর্তনের ব্যবস্থা করা, ডিপ টিউবওয়েলের মাধ্যমে প্রত্যেকদিন কিছু পরিমাণ পানি দেয়া, আর যদি খুব সম্ভব হয় ভালো হয় যে এয়ারেটার চালানো, আর কিছু পরিমিত জায়গায় কিছু কচুরিপানা দিয়ে ঠান্ডার সৃষ্টি করা। চলতি বছর যশোরে রেণুপোনা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 18.5 মেট্রিক টন। খুরশিদ আলম মুকুল, 21 টেলিভিশন। উপজেলা নির্বাচনে কোনো কেন্দ্রে জাল ভোট হলে সেই কেন্দ্র তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে বৈঠক করেন তিনি। বলেন, নির্বাচনে কোনো ধরনের সহিংসতা সহ্য করা হবে না। নির্বাচন কমিশন অবাধ ও নিরপেক্ষ ভোট করতে চায় জানিয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দেন আহসান হাবিব। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, অবাধ ও নিরপেক্ষ ভোট গ্রহণে কমিশন বদ্ধপরিকর।
একটা জাল ভোট যদি হয় সঙ্গে সঙ্গে সেই কেন্দ্র বন্ধ হবে। যদি ওখানে কেউ কোনো রকম অস্বস্তিকর পরিবেশ বা স্বাভাবিক পরিবেশকে বিঘ্ন ঘটায়, সেই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে, ততক্ষণ পর্যন্ত ভোট কার্যক্রম বন্ধ থাকবে এবং আইন শৃঙ্খলা বাহিনী এসে যখন ঠিক করবে তখন তো ভোট কার্যক্রম। যদি এটাও যদি ফেলে এত শক্তিশালী দখল হয়ে গেছে, প্লিজ ক্লোজ দ্য চ্যাপ্টার, ভোট কেন্দ্র বন্ধ, চলে যান, ভেগে যান, বাট কোন প্রকার সহিংসতাকে গ্রহণ করা হবে না। নিচে বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। গণপরিবহনে আগুন ও পুলিশের হয়রানির প্রতিবাদে চট্টগ্রামে ৪৮ ঘন্টার পরিবহন ধর্মঘট। আমরা আমন্ত্রণ একটি দেশের সংবাদে। মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মহাজনপুর গ্রামে ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবাম হোসেন মিডু ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থকরা সংঘর্ষে জড়ায়। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, নির্বাচনী অফিস ভাঙচুরকে কেন্দ্র করে উভয় পক্ষের লোকজন লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহত ১৩ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে অফিস ভাঙচুরের বিষয়ে ২ চেয়ারম্যান প্রার্থী একে অপরকে দোষারোপ করছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহীর মোহনপুরে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার জাহানাবাদ ইউনিয়নের খাট্তা গ্রামে ঘটনা ঘটে। পুলিশ জানায়, নাটোরের লালপুর থেকে মায়ের সাথে খাট্তা গ্রামে খালার বাড়িতে বেড়াতে আসে ৫ বছরের কেয়া খাতুন। সকালে সমবয়সী খালাতো ভাই রজবের সাথে কেয়া বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। সবার অগোচরে তারা পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজি করে প্রতিবেশীরা পুকুর থেকে উদ্ধার করে মেহেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পৃথক সড়ক দুর্ঘটনায় বাগেরহাট ও ময়মনসিংহে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে আরও ৫ জন। বাগেরহাটের রামপালে ট্রাক চাপায় মোটর চালিত ভ্যানের ৩ যাত্রী নিহত হয়েছে। সকালে খুলনা মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাবাহী একটি ট্রাক পিছন থেকে মোটর চালিত ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাইদ মোড়ল নামের এক যাত্রীর মৃত্যু হয়, আহত হয় চালক সহ ৪ জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক আরও ২ জনকে মৃত ঘোষণা করে। ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। আহত ও নিহতরা সবাই ভ্যানে ছিলেন। এদিকে ময়মনসিংহ সদরের আলালপুরে যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে অটোরিকশার ২ যাত্রী ঘটনাস্থলে মারা যায়, আহত হয় আরও ৩ জন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাজশাহীর গোদাগাড়িতে বালুমহালে বালু উত্তোলন, পরিবহন ও টোল আদায়ে কোনো শর্তই মানছেন না ইজারাদাররা। মহাসড়কের পাশে জনবসতি এলাকার প্রায় ২০ বিঘা জমিতে কাঁচা ধান কেটে বালু রাখার প্রস্তুতি চলছে। প্রশাসনের উদাসীনতায় ক্ষুব্ধ গ্রামবাসী। হাসান আল মবিনের ক্যামেরায় রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে সুলতানগঞ্জে প্রায় ২০ বিঘা ৩ ফসলি জমি বাঁশের বেড়া দিয়ে ঘেরাও করে কাঁচা ধান কেটে ফেলার প্রস্তুতি চলছে। এখানে মজুত রেখে বিক্রি করা হবে পদ্মা থেকে পাইপ দিয়ে তুলে আনা বালু। গোদাগাড়ী উপজেলার প্রেমতলী ও ফুলতলা এলাকায় ৫ ও ৬ মৌজার বালুমহাল দুটি প্রায় ৭.৫ কোটি টাকায় ইজারা পেয়েছে মুখলেসুর রহমান মুকুলের প্রতিষ্ঠান মেসার্স মুন এন্টারপ্রাইজ। ইজারার ৭ ও ১০ নম্বর শর্তে বলা আছে, কোনোভাবেই ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তার ক্ষতি করে বালু মজুত করা যাবে না। শর্ত ভঙ্গ করে জনবসতি এলাকার কৃষি জমিতে বালু রাখার জায়গা করায় ক্ষুব্ধ গ্রামবাসী। অভিযোগ, এখানে বালু রাখা হলে বাতাসে উড়ে বাড়িঘর নষ্ট হবে, বালুবাহী যানবাহনের শব্দে টেকা দায়ী হয়ে যাবে, নষ্ট হবে পরিবেশ, জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কাও তাদের। বাসাতে সম্পূর্ণ বালু ঢুকে যাবে, তারপরে বালুতে চোখে মুখে ঢুকবে, খাবার পর্যন্ত ঢুকবে। বালু উড়ে তো আমরা কানা চোখে আরো কানা হয়ে যাব। পানি যদি ড্রেন যদি করে তাহলে তো পানি চলে গেল, আর ড্রেন যদি না করে তাহলে পানি সম্পূর্ণ সেখানে আমাদের এই নাইনজুলিতে ঢুকবে। যদি করে তো আমাদের এক গাড়ি কালকে ওগুলো ফেলেছে, তাই আমরা বাড়িতে থাকতে পারছি না, তাইলে কি আমরা থাকতে পারি? এদিকে ১২০ টাকা নিয়ম থাকলেও বালির ট্রাকের টোল নেওয়া হচ্ছে ৫০০ টাকা করে। তবে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি ইজারাদার। না, এটা সঠিক না, আমরা কাটবো কেন ধান?
আচ্ছা, কে কাটছে ওটা? এটা আমার জানা নাই ভাই। স্থানীয় প্রশাসন বলছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যেভাবে উল্লেখ করা আছে চুক্তিপত্রে এবং হচ্ছে যে আইনের ভিতরে থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে যে কাজ করতে হবে, এর বাইরে আর অন্য কোনোভাবেই হচ্ছে যে কোনো কিছু করার, আইনের বাইরে করার কোনো সুযোগ নাই। যদি কোনো ভায়োলেশন হয়, কোনো শর্তের ভায়োলেশন হয়, তাহলে আমরা অবশ্যই ব্যবস্থা গ্রহণ করব, কারণ আইনের সঠিক প্রয়োগ নিশ্চিত করবো ইনশাআল্লাহ আপনাদের মাধ্যমে। এবং অবৈধভাবে কাউকে এখানে বালু উত্তোলন কিংবা মজুত করতে দেওয়া হবে না। এক কথায় আমরা বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যিনিই ভঙ্গ করবেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। 3 ফসলি জমিতে বালু মজুতের প্রক্রিয়া বন্ধে উচ্চ পর্যায়ের পদক্ষেপ চান এলাকাবাসী। সমর ইসলাম, 21 টেলিভিশন। দক্ষিণ চট্টগ্রামে একটি ভালো মানের হাসপাতালের দাবি জানিয়েছেন এসএলএম গ্রুপ ও 21 টেলিভিশনের ভাইস চেয়ারম্যান আলহাজ আব্দুস সামাদ লাবু। জাতীয় সংসদ ভবনের এলডি হলে পটিয়া সমিতি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মেজবান অনুষ্ঠানে কথা বলেন তিনি। সমিতির সভাপতি সৈয়দ হাবিব হাওয়াসনাতের সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম 12 আসনের সংসদ সদস্য মোতাহারুল ইসলাম চৌধুরী, বিচারপতি JBM হাসান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় বাংলাদেশের প্রাচীন উপজেলার নানা তথ্য সমৃদ্ধ স্মরণিকার মোড়ক উন্মোচন করা হয়। পরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানে অংশ নেন বিশিষ্টজনেরা। এবার চট্টগ্রামের খবর। চুয়েট শিক্ষার্থীদের গণপরিবহনে আগুন, পুলিশের হয়রানি ও সড়ক মহাসড়কে নৈরাজ্য বন্ধ সহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে বৃহত্তর চট্টগ্রামে 48 ঘন্টার পরিবহন ধর্মঘট ডেকেছে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। রোববার ভোর 6টা থেকে এই কর্মসূচি চলবে। দুপুরে চট্টগ্রামের কদমতলী আন্তজেলা পরিবহন মালিক সমিতি কার্যালয়ে গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি সভায় এই ঘোষণা হয়। পরে কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের আহ্বায়ক। বক্তব্য রাখেন গণপরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতারা। এ সময় বৃহত্তর চট্টগ্রামের সকল সড়ক মহাসড়কে অবৈধ যান চলাচল নিষিদ্ধ ও চুয়েট শিক্ষার্থীদের হাতে ক্ষতিগ্রস্ত পরিবহনের ক্ষতিপূরণ দাবি করেন তারা। চট্টগ্রামে কাঠের গুদামে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করে রাখা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসন। দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিক নেতৃত্বে নগরীর বদ্দারহাট এলাকায় কাঠের মার্কেটে এই অভিযান চালানো হয়। তিনি জানান, ওই গুদামে ভারতীয় চিনি অবৈধ মজুত রেখে ফ্রেশ ব্র্যান্ড নকল করে প্যাকেটে ভরে বাজারজাত করা হচ্ছিল। অভিযানের বিষয়টি টের পেয়ে অবৈধ মজুতদাররা পালিয়ে গেলেও গুদাম মালিককে 3 লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় একটি গুদাম থেকে 60 টন ওজনের 600 বস্তা প্যাকেটজাত ভারতীয় চিনি জব্দ করা হয়। চট্টগ্রামের পটিয়ায় হয়ে গেল বাইতুস শরফ শাহ জাবারিয়া আদর্শ দাখিল মাদ্রাসার প্রথম বার্ষিক সভা ও দস্তরবন্দি অনুষ্ঠান। পটিয়া পৌরসভা ইন্দ্রপোলে মাদ্রাসার বার্ষিক সভা ও শাহ আখতারিয়া হেফজখানার হেফজ সম্পন্নকারী ছাত্রদের দস্তরবন্দি অনুষ্ঠান উদ্বোধন করেন বাইতুস শরফ আঞ্জুমানে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি আল্লামা শায়েখ মোহাম্মদ আব্দুল হাই নদভী। সাবেক পটিয়া উপজেলা চেয়ারম্যান ও মাদ্রাসার সভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়ার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এস আলম গ্রুপের পরিচালক রাশিদুল আলম খোরশেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ উপস্থিত ছিলেন। শেষ করছে 21 দেশের সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক PLC সংবাদ শিরোনামগুলো আরও একবার। 76 বছরের রেকর্ড ভাঙল তাপপ্রবাহ, শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থী অভিভাবকদের মিশ্র প্রতিক্রিয়া। প্রচণ্ড গরমে হ্যাচারি খাতে সংকট, জাতীয়ভাবে মাছের উৎপাদন বিপর্যয়ের শঙ্কা। উপজেলার নির্বাচন গ্রহণযোগ্য করতে বদ্ধপরিকর কমিশন, অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।